গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 1 অগস্ট 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে এক্সট্রা আরো কি কি জিকে রয়েছে, কি কি জিকে আসতে পারে সেগুলো দেখে নেব। প্রথম প্রশ্নটাই খুব গুরুত্বপূর্ণ। সশস্ত্র সীমা বলের নতুন মহাপরিচালক ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঞ্জয় সিংহাল সশস্ত্র সীমা বলের নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছে। মন্ত্রিসভার নিয়োগ কমিটি স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী সঞ্জয় সিংহালকে সশস্ত্র সীমাবল এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। 1 সেপ্টেম্বর 2025 থেকে ইনি দায়িত্ব গ্রহণ করবেন। এর আগে ছিলেন অমৃত মোহন প্রসাদ, যিনি 31 আগস্ট 2025 অবসর গ্রহণ করবেন। 1993 ব্যাচের উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার ইনি। সশস্ত্র সীমাবল প্রতিষ্ঠিত হয় 15 মে 1963-তে। এর নাম ছিল স্পেশাল সার্ভিস বডি। প্রথম পরিচালক ছিলেন বি.এন. মল্লিক। 1962 সালের ভারত চীন যুদ্ধের পর সীমান্ত অঞ্চলে একটি বিশেষ বাহিনীর প্রয়োজনীয়তা অনুভূত হয়। যখন 1962 সালের ভারত চীন যুদ্ধ হয়, সেই সময় এই সশস্ত্র সীমাবল গঠিত হয়। প্রথমে 1966-তে নামকরণ করা হয়েছিল স্পেশাল সার্ভিস ব্যুরো। পরবর্তীতে 2003 সালে এটার নাম চেঞ্জ করে রাখা হয় সশস্ত্র সীমাবল। তাহলে সশস্ত্র সীমাবলের আগের নাম কি ছিল? স্পেশাল সার্ভিস ব্যুরো। 1751 কিলোমিটার ভারত নেপাল সীমান্ত রয়েছে, সেটাকে রক্ষা করা। 699 কিলোমিটার ভারত ভুটান সীমান্ত রয়েছে, সেটাকে রক্ষা করা। এগুলো হচ্ছে সশস্ত্র সীমাবলের প্রধান কাজ। সশস্ত্র সীমাবল অ্যাক্ট 2000 অনুযায়ী সশস্ত্র সীমাবল পরিচালিত হয়। আর এই এসএসবি রুলস 2007 এটা কার্যকর হয়েছিল 1 অগস্ট 2008 থেকে। আচ্ছা, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পুরো জিকের পিওয়াইকিউ 47টা শিফটের বিষয়ভিত্তিক তোমাদের টেস্ট সিরিজে করে দেওয়া হয়েছে। এটা আমাদের অ্যাপের টেস্ট সিরিজ অপশনে গেলেই তোমরা পাবে। বাকি এই ক্লাসগুলো সবকটা সম্পূর্ণ ফ্রিতেও রয়েছে। তোমরা ফ্রি কোর্সে গিয়ে আরআরবি এনটিপিসির এই জায়গাটা গেলেই সমস্ত জিকে পিওয়াইকিউ গুলো দেখতে পাবে ওখান থেকে। তোমাদের বিভিন্ন ব্যাচেস চলছে, জেনারেল স্টাডিজ, বুলেট ব্যাচ, রেলওয়ে গ্রুপ ডি, প্রাপ্তি, পরিবর্তন ব্যাচ কোর্স ফর ডাব্লিউবিপিকেপি। তোমাদের ডাব্লিউবিপিকেপির জন্য 3 দিনের একটা অফার স্টার্ট করা হয়েছে। তোমরা জানো গতকাল ডাব্লিউবিপির তোমার এক্সাম ডেট ঘোষণা হতে না হতেই প্রচুর রিকোয়েস্ট এসছে আমাদের হোয়াটসঅ্যাপে। তাই 3 দিন তোমাদের জন্য এটার প্রাইস 750 রাখা হয়েছে। এটা একটা পুরানো ব্যাচ, রেকর্ডেড ব্যাচ, কিন্তু তোমাদের এটা একটা গোল্ডেন ব্যাচ। A to Z সমস্ত জিনিস তোমাদের এই ডাব্লিউবিপিকেপির জন্য কিন্তু এই ব্যাচে কভার করা রয়েছে। মক টেস্ট রয়েছে প্রচুর তোমাদের প্র্যাকটিস করার জন্য, যেটা এই ব্যাচের বিশেষত্ব, যার জন্য তোমাদের এটা 3 আগস্ট পর্যন্ত 3 আগস্ট পর্যন্ত এই 750 অফারটা থাকবে। WBP24 কুপন কোডটা ইউজ করে তোমরা অনলি 750-তে এই সম্পূর্ণ সুবিধাগুলো পরিবর্তন ব্যাচে পেতে পারো। এছাড়া এসএসসি এমটিএস প্র্যাকটিস ব্যাচ চলছে, এখানেও তোমাদের সপ্তাহে 2বার করে মক টেস্ট। প্রত্যেকটা ব্যাচে নলেজ অ্যাকাউন্টের যে বিশেষত্ব সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাচে তোমাদের টেস্ট সিরিজ রয়েছে। তো এই রিলেটেড আরো কিছু জানার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ অথবা কল করে। আর নলেজ অ্যাকাউন্ট অ্যাপটা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিও, ওখানে লিঙ্ক রয়েছে। পরবর্তী প্রশ্নে চলে আসবো আমরা। মেঘনাদ দেশাই প্রখ্যাত ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ এবং লেখক, 85 বছর বয়সে মারা গেছেন। 2008 সালে লর্ড মেঘনাদ দেশাইকে কোন ভারতীয় বেসামরিক সম্মাননা প্রদান করা হয়েছিল? পদ্মভূষণ প্রদান করা হয়েছিল এনাকে। বিশিষ্ট অর্থনীতিবিদ আর বহুমুখী ব্যক্তিত্ব লর্ড মেঘনাদ দেশাই 85 বছর বয়সে প্রয়াত হন। যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ছিলেন। 2008 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মান প্রদান করে। অর্থনীতি আর সামাজিক বিষয়ে বহু গ্রন্থ তিনি রচনা করেছেন এর আগে। তার শেষ বই ছিল দ্য পভার্টি অফ পলিটিক্যাল ইকোনমি, হাউ ইকোনমিক্স অ্যাবান্ডন দ্য পুয়ার। 2004 সালে দিলীপ কুমারের জীবনী তিনি লিখেছিলেন নেহেরুজ হিরো দিলীপ কুমার ইন দ্য লাইফ অফ ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট কিছু এখানে তোমাদের জিকে শেয়ার করলাম। আপকামিং এনটিপিসি, এসএসসি এই সমস্ত পরীক্ষাগুলোতে তোমাদের এইরকম জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে। তারপরে কোন রাজ্য সরকার আড়তিয়াদের জন্য ওটিএস প্রকল্প আনবে?
আড়তিয়াদের জন্য ওটিএস প্রকল্প, এটা আনবে কে? পাঞ্জাব রাজ্য সরকার। পাঞ্জাবের কৃষিমন্ত্রী একটি ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিম ঘোষণা করেছেন। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে সুদ এবং জরিমানা কমানো, যেগুলা মান্ডিতে আড়তিয়াদের বরাদ্দকৃত দোকান এবং প্লটগুলোর উপর ধার্য করা হয়। আড়তীয়রা মানে হচ্ছে তোমার কমিশন এজেন্ট। পাঞ্জাব মান্ডি বোর্ড ওটিএস প্রকল্প বাস্তবায়ন করবে। ওটিএস প্রকল্প এই আড়তিয়াদের আর্থিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে। এই আড়তিয়া বা আড়তদার এই শব্দটা সাধারণত ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই সব রাজ্যে ব্যবহৃত হয়। এর মানে হচ্ছে আড়তিয়া, মানে হচ্ছে মধ্যস্থ কৃষি পণ্যের ব্যবসায়ী বা কমিশন এজেন্ট। কৃষক যখন ফসল নিয়ে পাইকারি বাজারে বা মান্ডিতে যান, তখন সরাসরি বিক্রি না করে অনেক সময় আড়তিয়ার মাধ্যমে বিক্রি করেন। তারা কৃষকের পণ্য বিক্রি করে দেন এবং বিক্রির উপর একটা নির্দিষ্ট শতাংশ কমিশন পান। তারপর রাজস্থানের মেওয়ার অঞ্চলের ভিল সম্প্রদায়ের গাবরি নামক বার্ষিক লোকনৃত্যটা কোন হিন্দু মাসে অনুষ্ঠিত হয়? দেখো, এটা অনুষ্ঠিত হয় শ্রাবণ এবং ভাদ্রপদে। গাবরি হলো ভিল সম্প্রদায়ের একটা 40 দিনের বার্ষিক আচার আর লোক উৎসব। এটা রাজস্থানের মেওয়ার অঞ্চলে পালিত হয়। হিন্দু মাস শ্রাবণ আর ভাদ্রপদ, মানে জুলাই সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়, যেটা বর্ষা আর ফসল কাটার মরশুমের সাথে মিলে যায়। এটা প্রধানত ভিল উপজাতি যারা আছে, সেই ভিল উপজাতির পুরুষ সদস্যদের দ্বারা পরিবেশিত হয়। এরা হিন্দু পৌরাণিক চরিত্রগুলো, মানে দেবতা, দেবী, রাক্ষস এইসব নিয়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করে এটা পরিবেশন করে। আর এগুলো বেশিরভাগই দেবী গৌরীর উপর এবং ভালো ও মন্দের মধ্যে যুদ্ধের উপর কেন্দ্র করে আবর্তিত হয়। ভিলরা ভারতের বৃহত্তম উপজাতীয় সম্প্রদায়গুলোর মধ্যে অন্যতম। এরা রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে বাস করে। রাজস্থান গঠিত হয় 1956 সালের 1 নভেম্বর। রাজস্থান দিবস 30 মার্চ পালন করা হয়। রাজধানী জয়পুর। আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে রয়েছে। রাজ্যের সীমানা রয়েছে 5টা রাজ্যের সাথে: পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট। উত্তরে পাঞ্জাব, উত্তর পূর্বে হরিয়ানা আর উত্তরপ্রদেশ, পূর্বে মধ্যপ্রদেশ, দক্ষিণ পশ্চিমে গুজরাট, পশ্চিম আর উত্তর পশ্চিমে পাকিস্তানের সিন্ধু আর পাঞ্জাব প্রদেশ। আর সরকারি ভাষা হচ্ছে হিন্দি। বিধানসভার 200টা আসন, রাজ্যসভার 10টা আসন, লোকসভার 25টা আসন। হাইকোর্ট হচ্ছে রাজস্থান হাইকোর্ট, যোধপুর। মহকুমা জয়পুর। প্রথম রাজ্যপাল গুরুমুখ নিহাল সিং, বর্তমান রাজ্যপাল হরিভাউ কিষাণ রাও বাগদে। প্রথম মুখ্যমন্ত্রী হীরালাল শাস্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। জেলার সংখ্যা 33টা। স্টেট অ্যানিমাল চিংকারা অ্যান্ড ক্যামেল। স্টেট বার্ড গাডাওয়ান, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। স্টেট ট্রি খেজুরি। ঝুমার চাকরি, গণগৌর, ঝুলন লীলা, ঝুমা, সুইসিনী, গোপাল, কালবেলিয়া এগুলো হচ্ছে রাজস্থানের লোকনৃত্য। বিকানের উট উৎসব, জয়পুর সাহিত্য উৎসব, নাগৌর মেলা বা রামদেওজি গবাদি পশু মেলা, বেনেশ্বর মেলা, মরু উৎসব, ব্রজ উৎসব, শেখাবতী উৎসব, জাম্বেশ্বর মেলা, মেওয়ারের বসন্ত উৎসব, মারোয়ার উৎসব, গালিয়াকোট উরস, পুরস্কর উট মেলা, কোলায়ত মেলা মানে কপিল মুনি মেলা, চন্দ্রভাল ফেয়ার, উরস ফেয়ার, চন্দ্রভাত উৎসব, এগুলো সব করা রাজস্থানের উৎসব। তারপরে কিরণ দেশাইয়ের নতুন দীর্ঘ তালিকাভুক্ত উপন্যাসটার নাম কি, যেটা বুকার পুরস্কার 2025-এর জন্য মনোনীত হয়েছে? কিরণ দেশাই খুব বিখ্যাত একজন লেখক। দ্য ললিডেস অফ সোনিয়া অ্যান্ড সানি, এটা বুকার পুরস্কার 2025-এর জন্য মনোনীত হয়েছে। আমেরিকার 2 তরুণ ভারতীয় জীবন অনুসন্ধান অবলম্বনে এটা বই, মানে কাহিনী অবলম্বনে। 2006 দ্য ইনহেরিটেন্স অফ লস উপন্যাসের জন্য বুকার জিতেছিলেন। বুকার ডজনের একটা অংশ, 13টা দীর্ঘ তালিকাভুক্ত বইয়ের একটা। এই বইটা দীর্ঘতম, 667 পৃষ্ঠা। প্রকাশক হামিশ হ্যামিল্টন। লোরেস অফ লাভ অ্যান্ড সন্ত গোরখনাথ সংকলনটা কারা যৌথভাবে রচনা করেছিলেন? লালু প্রসাদ যাদব আর নলিন বর্মা এটা রচনা করেছিলেন। সহ সম্পাদনা লালু প্রসাদ যাদব আর নলিন বর্মা। প্রকাশক পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া। গোরক্ষনাথ সম্প্রদায়ের যোগীদের গাওয়া প্রাচীন গাথা, লোককথা, রহস্যময় কিংবদন্তিতে মানে পুনরুজ্জীবিত একটা ব্যাপার রয়েছে এই বইটার মধ্যে। নলিন বর্মা একজন অভিজ্ঞ সাংবাদিক, মিডিয়া শিক্ষাবিদ, লোককথা বিষয়ক গবেষক। দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান এগুলোর উচ্চ পদে কাজ করেছেন এই নলিন বর্মা।
লালু প্রসাদের আত্মজীবনী এর সহ লেখক ছিলেন তিনি। গোপালগঞ্জ টু রায়সিনা মাই পলিটিক্যাল জার্নি, এটা লালু প্রসাদ জীবনের আত্মজীবনী। আর লালু প্রসাদ যাদব ইনি দুবারের বিহারের মুখ্যমন্ত্রী, ভারতের রেলমন্ত্রী ছিলেন 2004 থেকে 9 পর্যন্ত, 6বার সংসদ সদস্য হয়েছেন সারনার মাধেপুরা থেকে, রাষ্ট্রীয় জনতা দল আরজেডি এর জাতীয় সভাপতি। বিশ্ববিদ্যালয় গেমসে 5000 মিটার ইভেন্টে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে। সীমা বিশ্ববিদ্যালয় গেমসে 5000 মিটার ইভেন্টে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা। এই সীমা 5000 মিটার দৌড়ে রূপো জিতেছেন 15 মিনিট 35.86 মিনিটে। এই ইভেন্টে প্রথম ভারতীয় মহিলা ইনি যিনি পদক জিতেছেন। আর প্রবীণ চিত্রভেল পুরুষদের ট্রিপল জাম্পে রূপো জিতেছেন 16.66 মিটার দূরত্বে। তারপরে দেখো সাহিল যাদব পুরুষ একক ইভেন্টে সোনা জিতেছেন, প্রণীত কৌর মহিলা একক ইভেন্টে রূপো জিতেছেন। এছাড়া টিম ইভেন্টসে মিক্সড টিমে সোনা, মিক্সড টিম পুরুষদের দল রূপো, মহিলা দল কাঁসা মানে ব্রোঞ্জ জিতেছে আর কি। টোটাল 9টা পদক 6টা শহরে অনুষ্ঠিত হচ্ছে এই গেমস, আর ভেন্যু ছিল জার্মানির রাইন রুহর। তারপর সম্প্রতি টেলিযোগাযোগ আর গবেষণার উদ্দেশ্যে ইরান কর্তৃপক্ষ উৎক্ষেপিত উপগ্রহের নাম। টেলিযোগাযোগ আর গবেষণার উদ্দেশ্যে ইরান কর্তৃক উৎক্ষেপিত উপগ্রহের নাম হচ্ছে নাহিদ-2। উৎক্ষেপণ বাহন রাশিয়ার সোয়ুজ রকেট। টেলিকমিউনিকেশন আর গবেষণা জন্য এই নাহিদ-2 উৎক্ষেপণ করা হয়েছে। একটা মাল্টি পেলোড এর মধ্যে থাকছে, বিভিন্ন দেশের স্যাটেলাইটও থাকছে। কক্ষপথে 5 বছর কাজ করার জন্য এটাকে ডিজাইন করা হয়েছে। স্থানীয় প্রযুক্তিতে নির্মিত প্রপালশন সিস্টেম রয়েছে এর মধ্যে, আর কক্ষপথে উচ্চতা 50 কিলোমিটার পর্যন্ত মানে সামঞ্জস্য করার ক্ষমতা এটার মধ্যে রয়েছে। তারপরে কোন ব্যাংক সম্প্রতি তার 109তম প্রতিষ্ঠাতা দিবস পালন করেছে এবং সাইবার নিরাপত্তা সচেতনতা অভিযান শুরু করেছে? করুর বৈশ্য ব্যাংক এটা করেছে। করুর বৈশ্য ব্যাংক এর সাইবার সুরক্ষা সচেতনতামূলক উদ্যোগ, এর উপলক্ষ হচ্ছে মানে ব্যাংকের 109তম প্রতিষ্ঠা দিবস পালন। এই উপলক্ষে এই উদ্যোগটা আর কি ঘোষণা করেছে, ওরা ইনিশিয়েটিভটা নেবে। এটা সকল বয়সের মানুষের মধ্যে ডিজিটাল নিরাপত্তার দায়িত্বশীল ব্যাংকিং অভ্যাস প্রচার করাটা এটার উদ্দেশ্য এই ইনিশিয়েটিভের। আর আরবিআই ডেপুটি গভর্নর জে স্বামীনাথন ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এটা উদ্বোধন করেছেন। কি করা হবে? গণমাধ্যমে প্রচার করা হবে, অফলাইন ক্যাম্পেইন হবে, স্কুল কলেজ কর্মক্ষেত্র প্রবীণ নাগরিকদের ফোরামে ওয়ার্কশপ হবে। ব্যাংকের সততা, নিরাপত্তা প্রতিশ্রুতি আর ঐতিহ্যের ভবিষ্যতে ডিজিটাল দৃষ্টিভঙ্গির সমন্বয় নিয়ে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। তারপরে কোন দিনে আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয়? ইন্টারন্যাশনাল টাইগার ডে। এটা পালন করা হয় প্রত্যেক বছর 29 জুলাই। 2010 সাল থেকে প্রতি বছর এই 29 জুলাই আন্তর্জাতিক বাঘ দিবসটা পালন করা হচ্ছে। এটাকে ইন্টারন্যাশনাল টাইগার ডে বা বিশ্ব বাঘ দিবস বলা হয়। বেআইনি শিকারের কারণে বাঘের হুমকি এবং মানে বাঘের প্রতি যে থ্রেটগুলো রয়েছে বা মানব দখলের কারণে তাদের আবাসস্থল ধ্বংসের বিষয়ে যে গুরুতর ব্যাপার স্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারে জনসচেতনতা বাড়াতে এই দিবসটা পালন করা হয়। 29 জুলাই 2010 তারিখে প্রথম বাঘ দিবস পালন করা হয়। 2025 ইন্টারন্যাশনাল টাইগার ডে থিম কি ছিল? সিকিউরিং দ্য ফিউচার অফ টাইগার্স উইথ ইন্ডিজিনাস পিপল অ্যান্ড লোকাল কমিউনিটিজ অ্যাট দ্য হার্ট। ভারতে বিপন্ন বাঘের জনসংখ্যা রক্ষার জন্য ভারত সরকার 1973 সালে বাঘকে জাতীয় প্রাণী ঘোষণা করে। বিশ্ব বন্যপ্রাণী তহবিলের সাথে অংশীদারিত্বে ভারত সরকার ভারতে বাঘ রক্ষা আর সংরক্ষণের জন্য 1 এপ্রিল 1973 সালে প্রজেক্ট টাইগার চালু করে। প্রাথমিকভাবে ভারতের 9টা বাঘ সংরক্ষণাগার ছিল, কিন্তু বর্তমানে 58টা রয়েছে। মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যানকে দেশের 58তম বাঘ সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন 2025 অনুযায়ী ভারতে 3682টা বাঘ রয়েছে এবং বিশ্বের বন্য বাঘের জনসংখ্যার 70%-এরও বেশি ভারতে পাওয়া যায়। 2025 সালের সর্বশেষ বাঘ শুমারি অনুসারে ভারতে মধ্যপ্রদেশ রাজ্যে সর্বাধিক সংখ্যক বাঘ রয়েছে, এরপর রয়েছে কর্ণাটক, উত্তরাখণ্ড আর মহারাষ্ট্র রাজ্য। রাজ্য অনুযায়ী সর্বাধিক সংখ্যক বাঘ পাওয়া যায় কোথায়? মধ্যপ্রদেশে, তাহলে 785টা, তারপরে কর্ণাটক, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র।
ভারতের পর সবচেয়ে বেশি সংখ্যক বন্যবাঘ দেখা যায় হচ্ছে রাশিয়ায়। নেক্সট, বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, এটা পালন করা হয় 28 জুলাই। ভাইরাস ঘটিত হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং এই রোগ নির্মূলে প্রচার চালাতে এই দিবস উদযাপন করা হয়। 2025-এর থিম কি ছিল? হেপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন। উচ্চ ফি এবং উচ্চ পুরস্কার কার্ড বিভাগে প্রতিযোগিতা করার জন্য সিটি গ্রুপ সম্প্রতি চালু করা প্রিমিয়াম ক্রেডিট কার্ডের নাম স্ট্রাতা এলিট কার্ড। স্ট্রাতা এলিট কার্ড আমেরিকান এক্সপ্রেস প্ল্যাটিনাম আর চেজ সাফারি রিজার্ভের মতো উচ্চমানের কার্ডগুলোর সাথে প্রতিযোগিতা করা হচ্ছে। এটার উদ্দেশ্য এই কার্ড বার করার। বার্ষিক $595 এটার ফি, আর প্রতিদ্বন্দ্বী যে কার্ডগুলো সেগুলোর তুলনায় অনেকটাই কম। এটা হোটেল বুকিং, গাড়ি ভাড়া, বিমান ভ্রমণ, রেস্টুরেন্ট খরচ, দৈনন্দিন খরচে অতিরিক্ত রিওয়ার্ডস পাওয়া যায় এই কার্ডের সাহায্যে। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। কত খ্রিস্টাব্দে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়? এটা 1206 খ্রিস্টাব্দে। আর দিল্লির প্রথম আর শেষ নারী সুলতান ছিলেন কে? রাজিয়া সুলতানা। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, আলাউদ্দিন খলজির কোন সেনাপতি দাক্ষিণাত্য অভিযানে নেতৃত্ব দেন? আর সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? শেষকালে কমেন্টে জানাও। শর্ট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 31 জুলাই 2025 এর কোয়েশ্চেন্স কি? রেমোনা এভেট পেরেইরা কোন শাস্ত্রীয় ভারতীয় নৃত্যের মাধ্যমে গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছেন? ভারতনাট্যম। কোন রাজ্য তার বৈশ্বিক পর্যটন প্রচারের জন্য মাস্টার কার্ডের সাথে অংশীদারিত্ব করেছে? অন্ধ্রপ্রদেশ। কোন সংস্থা বীর পরিবার সহায়তা যোজনা চালু করেছে? জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ। ডক্টর জাস্টিন সেনজিওম্ভা কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? রুয়ান্ডা। ভারতের প্রথম হিন্দি মাধ্যম এমবিবিএস কলেজ কোথায় স্থাপিত হতে যাচ্ছে? জব্বলপুর। নিম্নের মধ্যে কে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দীর্ঘতম ধারাবাহিক মেয়াদে থাকার জন্য পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্তের রেকর্ড ভেঙেছেন? যোগী আদিত্যনাথ। 28 ও 29 জুলাই 2025 তারিখে ভারতীয় সশস্ত্র বাহিনীর ইউজার ইভ্যালুয়েশন ট্রায়ালের অংশ হিসাবে কোথা থেকে প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ডিআরডিও? ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ, ওড়িশা। নবনির্মিত বুদ্ধ সম্যক দর্শন জাদুঘর এবং স্তূপটা কোথায় অবস্থিত? বৈশালী। জম্মু অ্যান্ড কাশ্মীরেতে প্রথম ডাইরেক্ট আনলকিং সিস্টেম কোথায় স্থাপন করা হয়েছিল? দীনানগর। মহারাষ্ট্রের প্রথম কাঁচের সেতু সিন্ধুদুর্গের কোন জলপ্রপাতের উপর খোলা হয়েছে? নাপনে জলপ্রপাত। তিরুচিরাপল্লীতে 400 কোটি টাকার টেস্টিং ফ্যাসিলিটি স্থাপনের জন্য প্রতিরক্ষা মন্ত্রক টিডকো সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। ত্রিচিতে এই প্রতিরক্ষা টেস্টিং ফ্যাসিলিটিটা কোন প্রকল্পের অধীনে পড়ে? প্রতিরক্ষা টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার স্কিম। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।